রতনপুরের জমিদার বাবু আদিত্য নারায়ণের দুই ছেলে, ছোট ছেলে বরণ, বড় ছেলে রতন। আদিত্য নারায়ণের বড় ছেলে রতন শহরে থাকে, কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে। একদিন জমিদার আদিত্য নারায়ণ বড় ছেলে ও ছোট ছেলেকে ডেকে বলে, রতন, তুই তো শহরে থাকিস, শহরে বড় কাজ করিস, তাই চাষবাস আর জমিদারির কিছু দেখতে পারিস না। তোর ছোট ভাই সবকিছু দেখে শুনে রাখে, তাই ভাবছি জমিদারির পুরোটাই তোর ছোট ভাইকে দেব, আর তোর নামে কিছু টাকা প্রতি মাসে তোর কাছে পৌঁছে দেব। রতনের তা শুনে মুখটা শুকিয়ে ওঠে। কেন বাবা, তোমার সম্পত্তিতে তো দুই ভাইয়ের সমান অধিকার। অবশ্যই, কিন্তু তুই শহরে থাকিস, সবকিছু দেখে রাখবি কি করে? তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি, প্রতি মাসে মাসে তোকে কিছু টাকা আমি পৌঁছে দেব। রতন আদিত্য নারায়ণের কাছে কিছুই বলতে পারে না। রতনের বউ শ্যামলী দূর থেকে সব শুনছিল। শ্যামলীর চোখে মুখে রাগ ফুটে ওঠে। কি ভেবেছেন তোমার বাবা সবকিছু থেকে আমাকে বঞ্চিত করে দেবে? এটা কোনো মতেই হতে দেয়া যাবে না। আমার সম্পত্তি চাই, অর্ধেকের বেশি সম্পত্তি আমার চাই। সম্পত্তি বিক্রি করে আমরা শহরে ভালোভাবে বসবাস করতে পারবো। কিন্তু বাবা তো সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তর বাইরে গিয়ে আমরা তো আর কথা বলতে পারি না। ভীতু কোথাকার, তোমাকে চিন্তা করতে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। শ্যামলী একটু চিন্তিত হয়ে পড়ে। বাইরে হঠাৎই একটা কোলাহল শুনতে পায়। আদিত্য নারায়ণ আর একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে খেলছে। দিদি ভাই, দিদি ভাই, কই গো, তোমার নাড়ু হলো? দাও দাও, দাদু ভাইদের নাড়ু দাও। হাতে করে গৌরী দেবী নাড়ু নিয়ে আসে। দাও দাও দিদা, আমাকে দুটো নাড়ু দাও দাও। দিদা, ও দিদা, আমাকে চারটে নাড়ু দাও না, আমি নাড়ু খাবো। না দাদু ভাই, আগের দিন তুমি একটা নাড়ু খেয়ে বাদ বাকি নাড়ু ফেলে দিয়েছিলে। খাবার নষ্ট করতে নেই দাদু ভাই, তুমি একটা খাও। আমি এখানেই থালা নিয়ে বসে আছি, তুমি খেয়ে নাও, লাগলে আবার দেব। আমাকে চারটে নাড়ু দাও, আমি তো ওর থেকে বড়, তাই আমার ওর থেকে বেশি পাওয়ার অধিকার। তুমি আমাকে দাও দিদা, চারটে নাড়ু দাও। এই বলে বাচ্চা ছেলেটা এগিয়ে এসে দিদাকে মারতে থাকে। দাদু ভাই, বড়দের গায়ে হাত তুলতে নেই, এটা খুব খারাপ। দূর থেকে দাঁড়িয়ে শ্যামলী সব দেখছিল। হঠাৎ করেই শ্যামলী বলে ওঠে, আপনাদের সবকিছুতে এত পার্থক্য কিসের আমি বুঝি না। ছোট বাচ্চা চারটের বদলে যদি 10টা বায়না করে থাকে, তাহলে আপনাদের দেওয়া উচিত। আমরা 9 মাসে 6 মাসে একবার আসি, তাতেও এত পার্থক্য করেন আপনি। আমাদের এখানে আসাটা উচিতই হয়নি। কোথায় ভেবেছিলাম আপনারা অসুস্থ, আপনাদের এসে দেখি কয়দিন আপনাদের সাথে কাটিয়ে যাব। এসে থেকেই দেখতে পাচ্ছি দুই বাচ্চা সন্তানের মধ্যে পার্থক্য করে যাচ্ছেন। আশ্চর্য ব্যাপার, আপনি নাকি জমিদার মশাই, আপনি সঠিক বিচার করেন। ভুল বলছো, তুমি সম্পূর্ণ ভুল বলছো বড় বৌমা। ছোট বাচ্চা ওরা ভুল করলে আমাদের সঠিক শিখিয়ে দেওয়া উচিত। কালকে তুমি দেখোনি, তোমার চোখের সামনেই বায়না করে কত কি চেয়ে নিল, তারপর প্রত্যেকটা খাবার নষ্ট করে দিল। তাতে কি হয়েছে? বাচ্চা একটু নষ্ট করবে না তো কে করবে শুনি? না বৌমা, ছোট বাচ্চাকে বোঝাতে হবে খাবার নষ্ট করা কিন্তু উচিত নয়। এমন সময় সেখানে ছোট ভাই আর তার বউ উপস্থিত হয়। আদিত্য নারায়ণ বলে ওঠে, বৌমা, বাচ্চাকে একটু শাসন করো, বড়দের গায়ে হাত তোলাটা ঠিক নয়। দাদু ভাইকে চারটে নাড়ু দিয়ে দাও, ওর যা ইচ্ছে ও করুক। থাক বাবা থাক, অনেক হয়েছে। আমাকে শেখাচ্ছেন কি ঠিক কি ভুল। আপনি কি করেছেন? সমস্ত সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়েছেন। বড় ছেলেকে মাসে মাসে টাকা পাঠাবেন, যেন আমরা খেতে পড়তে পারি না। আমরা কি আপনার আশাতে বসে আছি নাকি?
পার্থক্য আপনি করেন, আমি না। সবই দেখতে পাচ্ছি আর সবই বুঝতেও পারছি। শ্যামলী ঘর থেকে বেরিয়ে গ্রামের পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে। এমন সময় সেখানে ছোট বাচ্চা মেয়েটা আর ছেলেটা আসে। আমাকে তো কিছু একটা করতেই হবে। ও জেঠিমা, জেঠিমা তুমি রাগ করছো কেন? রাতের বেলায় বাইরে দাঁড়াতে নেই, দিদা বলে ভূত এসে ঘাড় মুটকে দেবে। চলো চলো ভেতরে চলো জেঠিমা। এই এই যা এখান থেকে, এখানে এসেছিস কেন? যা। এমন সময় শ্যামলীর ছেলে হঠাৎই রেগে গিয়ে তার বোনকে মারতে থাকে। এই, তুই আমার মায়ের গায়ে হাত দিলি কেন রে? নোংরা কুৎসিত দেখতে একটা মেয়ে। এই বলে হঠাৎ করেই বাচ্চা ছেলেটি তার বোনকে ধাক্কা মেরে দেয়, আর সঙ্গে সঙ্গে সেই সময় সে গভীর পুকুরের জলে পড়ে যায়। জেঠিমা, আমাকে আমাকে বাঁচাও জেঠিমা, আমাকে বাঁচাও, বাঁচাও। আমি 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 সাঁতার জানি না জেঠিমা, বাঁচাও বাঁচাও। শ্যামলী তখন মনে মনে ভাবতে থাকে, এইভাবেই যদি আস্তে আস্তে পুরো পরিবারটাকে শেষ করে দিই তাহলে। মা মা, বোনটা যে পড়ে গেল, ওকে তোলো, ওকে তোলো। দাঁড়া, একটু পরে যাবি। শ্যামলী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে হাবুডুবু খেতে খেতে বাচ্চা মেয়েটা জলের তলায় তলিয়ে যাচ্ছিল। এমন সময় নিজের বাচ্চাকে বলে, যা সবাইকে ডেকে নিয়ে আয়। বাচ্চা ছেলেটা বাড়ির ভেতরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে। সবাই দৌড়ে যখন পুকুরের কাছে আসে তখন শ্যামলী পুকুর পাড়ে বসে কান্না করতে থাকে। রতন আর বরণ দুজনেই পুকুরে ঝাঁপ দেয়। কিছুক্ষণ পরে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসে। তাড়াতাড়ি করো, ওকে নিয়ে যে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। এইদিকে বরণের বউ কান্নাকাটি করতে থাকে। গৌরী দেবী ও আদিত্য নারায়ণও কান্নাকাটি করতে থাকে। বাচ্চা মেয়েটার নিথর দেহ পড়ে আছে পুকুর পাড়ের ঘাটে। আমার, তুই আমাকে ছেড়ে কোথায় গেলি রে মা? কোথায় গেলি? বোন, যে যাওয়ার চলে গেছে। দুদিন ধরে কিছু খাওনি, তুমি এই শরবতটা খাও, তোমার ভালো লাগবে। আমি খাবো না, আমার ভালো লাগছে না কিছু। তুমি নিয়ে যাও দিদি। তা বললে হয় বোন, তুমি শরবতটা খাও, তোমার ভালো লাগবে, খেয়ে নাও বোন। শ্যামলী জোর করতে লাগে। কাকলি শরবত খায়। এইভাবেই শ্যামলী কয়েকদিন ধরে কাকলিকে একটা শরবত খাওয়াচ্ছে, সকলের চোখের আড়ালে। ওই শরবতে একটু একটু করে ইঁদুর মারার বিষ মিশিয়ে দিচ্ছে। এইদিকে কাকলি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। দেখেছো, মেয়েটার শোকে ছোট বৌমাটা একদম অসুস্থ হয়ে পড়েছে। শহর থেকে বড় বৈদ্য ডেকেছি, দেখা যাক কি বলে। যা করো তাড়াতাড়ি করো, ছোট বৌমার হাল আর দেখা যাচ্ছে না গো, দেখা যাচ্ছে না। এখন কাকলি একদম শয্যাশায়। বরণেরও মন একদম ভালো নেই। শ্যামলী তার জন্য শরবত এনেছে। আজকে শ্যামলী একটু বেশি পরিমাণে বিষ মিশিয়ে দিয়েছে। খেয়ে নাও কাকুলি, এতে তোমার শরীর ভালো থাকবে। কাকলি শরবত খেতে যাবে এমন সময় শ্যামলী দেখতে পায় কাকলির পাশে বসে আছে সেই বাচ্চা মেয়েটা। আমি কি দেখছি? না না না, এটা হতে পারে না। তুই আমার মায়ের ক্ষতি করতে পারবি না, তোকে আমি মেরে ফেলবো। আমাকে যেমন করে হোক কাকুলিকে এটা খাওয়াতেই হবে। আজকেই শেষ সুযোগ, ভয় পেলে চলবে না।
ডাইনি বাচ্চা মেয়েটা মনে মনে বলে, এইভাবে হবে না। ও আমাকে ভয় পাচ্ছে না, আমাকে কিছু একটা করতে হবে। বাচ্চা মেয়েটা মায়ের শরীরে প্রবেশ করে। তুই আমাকে মারতে এসেছিস? তুই আমার মাকে মারবি? তোকে আমি ছাড়বো না। বলে কাকলি শ্যামলীর গলা টিপে ধরে। এদিকে শ্যামলী বাঁচার জন্য চিৎকার করে, আমাকে আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। তুই আমাকে মেরেছিস। তুই চাইলে আমাকে জল থেকে তুলতে পারতিস, কিন্তু তুই আমার মাকেও আস্তে আস্তে বিষ দিচ্ছিলিস মারবি বলে। ঘরের ভেতরে শ্যামলী আর কাকলির চিৎকার শুনে গৌরী দেবী, দুই ভাই ও আদিত্য নারায়ণ ঘরের ভেতরে চলে আসে। এসে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। কাকুলিমা, এ তুমি কি করছো? কি হয়েছে তোমার? জেঠিমা, তুমি সব কথা বলবে নাকি আমি বলবো? কি জেঠিমা, তুমি শ্যামলীকে গলা টিপে ধরছো কেন? গলা ছেড়ে দাও। তখনই কাকলির শরীর থেকে বাচ্চা মেয়েটা বেরিয়ে আসে আর বলে, দাদু, আমি তোমাদের আদরের নাতনি। সেদিন দাদা ভাই আমাকে পুকুরে ঠেলে দেয়। দাদা ভয় পেয়ে তোমাদের ডাকতে আসছিল, কিন্তু জেঠিমা বারণ করে। জেঠিমা সাঁতার জানে, তবুও আমাকে পুকুর থেকে তোলার চেষ্টা করেনি। আমি মারা যাই এটা মেনে নিয়েছিলাম, কিন্তু দিনের পর দিন আমার মাকে আস্তে আস্তে বিষ দিচ্ছিল। তাই আমার মা এতটা অসুস্থ হয়ে পড়েছে। আজকে আমার মাকে মারবে বলে বিশেষ শরবত নিয়ে এসেছে। আপনারা বিশ্বাস করুন, এ মিথ্যে কথা বলছে, একদম বাজে মেয়ে। এদিকে গৌরী দেবী কান্নায় ভেঙে পড়ে। আদিত্য নারায়ণ কি বলবে বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটা বলে ওঠে, আমি মিথ্যে কথা বলছি শয়তান, আমি মিথ্যে বলছি। আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি আর এ ভুল কখনো করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আদিত্য নারায়ণ ও বাড়ির সকলে শুনে অবাক হয়ে যায়। জেঠুমা আমার মায়ের ক্ষতি করতে চাইছিল, তোমরা জেঠুমাকে শাস্তি দাও। এই বলে ডাইনি বাচ্চা মেয়েটা বাতাসে মিশে যায়। শ্যামলীকে পুলিশ ধরে নিয়ে যায়। কাকলি আস্তে আস্তে সুস্থ হয়। কাকলির কাছেই এখন বাচ্চা ছেলেটা বড় হচ্ছে। এদিকে রতনকে শহরে কাজে যেতে হয়। সে বুঝতে পেরেছে লোভের বশবর্তী হয়ে কত ভুল কাজ করেছে তার বউ।